8 ডিগ্রির ঘরে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা। 3 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা আর কুয়াশায় ব্যাহত জীবনযাত্রা। বের করতেই পারছেনি, তারপরে কোনো জায়গায় কাজকর্ম করতে পারছেনি, চলতে পারছেনি। হাটে গেলে শীতের জ্বালায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পায়ে কোনো কাজ করছে না। রাজনৈতিকভাবে মৃত্যু হলেও বদলায়নি আওয়ামী লীগের চরিত্র। সিলেটে কর্মী সমাবেশে বললেন জামায়াত আমির, দেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। বৈষম্যহীন ন্যায় বিচার কোনো একটা সমাজ চাই। ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে বন্দী চুয়াডাঙ্গার 37 যুবক। দফায় দফায় টাকা দিয়েও মিলছে না মুক্তি। আর ঘরের পর পা থইল দিয়েছে, হাত বান্ধা আমার ছেলের, বসে ও আম্মুগো আমার মাইরে ফেলল। আমাকে ছেলে ফেরত দিতে হবে, আমরা দরকার নেই আমাকে ইটালি। 13 লাখ টাকা চাইলো, 13 লাখ টাকা দিলাম। দেওয়ার পরে আবার বলছে যে 22 লাখ টাকা দিতে হবে। নোয়াখালীর দুর্গম চরে ডাকাতের দৌরাত্ম্য। ফসল তোলার সময় বাড়িতে হানা, চাঁদা না দিলে চলে নির্যাতন, লুটপাট। বলার কিছু সন্ত্রাসী বাহিনী আসি আমাদেরকে হামলা করে আমাদের ঘরদুয়ার ভাঙি ফেলা। ইব্রাহিম ডাকাত, ইনুস ডাকাত, তারপরে হেলাল শিকদার, এরা প্রতি বছর আসি লুটপাট করে আমার ঘরে আগুন লাগাই টাকা দিই। খুলনার বটিয়াঘাটায় নদী ভাঙনে দিশেহারা মানুষ। খোলা আকাশের নিচে ঠাঁই অনেকের। জোড়াতালিতে বাঁধ সংস্কারের অভিযোগ। এই গাঙে আমাকে যত জমি জমা সব চলে গেছে। আশেপাশে আমরা সকলেই দুর্যোগের ভুক্তভোগী। যারা দায়িত্বে আসে, যদি 500 আসে তার 300 মাইনে নিয়ে চলে যায়। গাঁদা, গোলাপ, রজনীগন্ধার রাজ্য ঝিনাইদহে। 16 ডিসেম্বর ঘিরে ফুল চাষিদের ব্যস্ততা, বন্দাভাব কাটিয়ে ওঠার আশা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 8 ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা। মৃদু শৈত্যপ্রবাহের কবলে আরও 2 জেলা। কনকনে ঠান্ডার সাথে হিমশীতল বাতাসে কাহিল জনজীবন। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পঞ্চগড়ের শীতের সকাল, কুয়াশায় আচ্ছন্ন চারপাশ, সাথে হিম শীতল বাতাস, তাতে কাহিল জনজীবন। প্রকৃতিতে অগ্রহায়ণের শেষ ভাগ, কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট। শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড় জেলায় খুব কনকনা শীত লাগতেছে। এই কুয়াশা, ওই কুয়াশার ভিতরে মানুষ দেখা পায় না। শীতের যে কুয়াশা, ঠান্ডাতে থাকা যায় না। কনকনা শীত, গরিব মানুষ এখনো মোটা কাপড় পরে আছি। শীতের অত্যাচারে বাড়ি থেকে বাইর হওয়া যায় না। আরও 2 জেলাও পড়েছে মৃদু শৈত্যপ্রবাহের কবলে। জেলাগুলো হলো রাজশাহী ও চুয়াডাঙ্গা। এতে ব্যাহত জীবনযাত্রা, বেশি বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। শীত বস্ত্রের অভাবে বাড়ছে কষ্ট। খুব শীত পড়ছে, শীতে হাত বের করতেই পারছেনি, তারপরে কোনো জায়গায় কাজকর্ম করতে পারছেনি, চলতে পারছেনি। মাঘ মাসে যে শীতটা, সেই শীতটা এখনই অনুভব করছে। হাটে গেলে শীতের জ্বালায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পায়ে কোনো কাজ করছে না, শীতের জ্বালায় সব অবশ হয়ে থাকছে। শীতের কারণে আমাদের ভাড়া হইতে হচ্ছে না, আমরা খুব সমস্যায় আছি। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। রোগীদের চাপ হাসপাতালে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শীতের আরো খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজে। রনি, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এই মুহূর্তে পঞ্চগড়ের আবহাওয়া কিরকম?
যে আপনি জানেন যে শীতের জেলা নামে যে খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড়ে কিন্তু আজকে দেশের এবং মৌসুমী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আবহাওয়া এবং তাপমাত্রার কথা যদি বলি, যে বিকেল পেরিয়ে সন্ধ্যা হওয়ার পথে এই মুহূর্তে তাপমাত্রা বিরাজ করছে এখানে 22 ডিগ্রি সেলসিয়াস, এবং বিকেল 3টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আবহাওয়া অফিস আমাদের যে তথ্যটি জানিয়েছে যে 26.1 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাকে এই জেলার আবহাওয়ার কথা যদি বলি, যে এই জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি, যার কারণে আমরা দেখি যে বিগত বছরের তুলনায় এবারেও কিছু শীতের আগমন কিন্তু এখানে আগেভাগে ঘটেছে, এবং দিন দিন কিন্তু উত্তরে যে হিমালয় এটি এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমরা দেখি যে শীতের যে তাপমাত্রা পারদ এটি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত কয়েকদিনের তাপমাত্রা এবং আবহাওয়ার কথা যদি বলি, গত কয়েকদিনে কিন্তু আমরা দেখেছি যে 10 থেকে 12 কিংবা 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছিল, কিন্তু হঠাৎ করে গতকালকে যে হিমেল হাওয়া এই জেলার মধ্যে বয়ে গেছিল, সেই হিমেল হাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সকাল 9টার দিকে কিন্তু এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সারাদিন ঝলমলে রৌদ্র ছিল, কিন্তু বিকেল পেরিয়ে যখন সন্ধ্যা হওয়ার পথে এখনই আমরা দেখেছি যে উত্তরে যে হিমেল হাওয়া এটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে কিন্তু কুয়াশায় আচ্ছাদিত হচ্ছে পুরো জেলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় জেলা শহরে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ফুটপাথগুলো রয়েছে, এখানে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন, ভিড় করছেন। তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এবার শীতবস্ত্রের দাম অনেক বেশি, এবং যারা এখানে ক্রেতা রয়েছে তাদের সাথে আমি যেমন কথা বলেছিলাম, যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে বিগত বছরের তুলনায় মোটা কাপড়ের এবং শীতবস্ত্রের দাম কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এ পর্যন্ত 2500-র মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্রের জন্য আবেদন করা হয়েছে। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রনি। পৌষ মাসের আগেই শীতের দাপট, দিনের আলো ফোরানোর আগেই কুয়াশায় ঝাপসা হয়ে আসছে দৃষ্টিসীমা, হিমেল হাওয়ায় কাঁপুনি ধরাচ্ছে শরীরে। আবহাওয়া অফিস বলছে এই বছরে শীতের তীব্রতা বেশি থাকতে পারে। বায়ু দূষণের কারণে এবছর অগ্রিম এসেছে কুয়াশা, একই কারণে স্থায়ীও হচ্ছে বেশিক্ষণ। কুয়াশার আধিক্যের কারণেই ফলে শীতের অনুভূতিও হচ্ছে বেশি। আবহাওয়া অফিস বলছে আগামী 15 থেকে 16 ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা, এরপর কিছুটা বাড়তে পারে। তবে 20 তারিখের পর আবারও নামতে শুরু করবে পারদ। তাপমাত্রার তুলনায় শীতের অনুভূতি হবে বেশি, তবে এর মধ্যে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ। আগামীকাল স্লাইটলি ফল করবে কিছু কিছু জায়গায়, কিন্তু খুব বেশি ফল করবে না। তারপরে একটু রাইজ করবে 15-16 তারিখের পরে, 1-2 দিনের জন্য রাইজ করে পরে আবার টেম্পারেচার 20 তারিখের পরে টেম্পারেচারটা আবার গ্রাজুয়ালি ফল করবে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, এই মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চৌধুরী। প্রায় 1 যুগ পর সিলেটে প্রকাশ্যে হলো দলটির কর্মী সম্মেলন ও সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, দেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। 2009 সালের পর সিলেটে প্রথমবার প্রকাশ্য সমাবেশ করল জামায়াত ইসলামী। নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। 11টার পর মঞ্চে ওঠেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই বিগত শাসনামলে নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করেন আমির। অভিযোগ তুলেন, রাজনৈতিকভাবে মৃত্যু হলেও আওয়ামী লীগের চরিত্র পরিবর্তন হয়নি। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তরপাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা মানুষের বুকে গুলি চালিয়েছে তারা কিভাবে ভোট চাইতে আসবে। আমি বলি, দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকা, অস্ত্র এবং গুলি জনের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? সবশেষে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই জামায়াত ইসলামীর একমাত্র লক্ষ্য। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচার করব একটা সমাজ চাই। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।
দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন সার্জিস আলম। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আলোচনায় এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সাথে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন 5 থেকে শুরু করে আগস্ট 5 এই সময়টা ভুলে যেতে বসেছি। আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাদারীপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এ সময় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলামিন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শত শত শহীদদের জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না। ফ্যাসিবাদীরা পালালেও তাদের দোসররা সক্রিয় আছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রায় 17 বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয় আবারও চালু হয়েছে। সকালে শহরের গেট পাড়া এলাকায় কার্যালয়ের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। পরে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বিগত 17 বছর গোপালগঞ্জে বিএনপির কোনো দফতর রাখা সম্ভব হয়নি। আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। এরপর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় আটকে রয়েছেন চুয়াডাঙ্গার 37 যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদের ছাড়েনি মানব পাচারকারীরা, বরং চালানো হচ্ছে নির্যাতন। ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতন দেখানো হচ্ছে স্বজনদের। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। এ ঘটনায় মামলা করা হয়েছে। পরিবারের দারিদ্রতা ঘোচাতে ইউরোপে যেতে চেয়েছিলেন আলমডাঙ্গার 37 যুবক। কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে, কিন্তু তাদেরকে নেওয়া হয় লিবিয়ায়। জিম্মি হতে হয় মানব পাচার চক্রের হাতে। পরিবারগুলোর অভিযোগ, টানা 11 মাস লিবিয়ায় বন্দি তারা। দফায় দফায় মুক্তিপণ দিয়েও মিলছে না নিস্তার, বরং মুক্তিপণের চাহিদা বেড়েছে। নির্যাতন চালিয়ে ভিডিও দেখানো হচ্ছে স্বজনদের। আর ঘরের পর পা থুইল দিয়েছে, হাত বান্ধা আমার ছেলের, বসে ও আম্মুগো আমার মাইরে ফেললো, টাকা দেখাও। ছেলের বিশাল মাছ ধরে ভিডিও করে দেখাচ্ছে, সে মায়ের বিপরীত মায়ের। 13 লাখ টাকা চাইলো, 13 লাখ টাকা দিলাম, আবার বসে 2 লাখ দিতে হবে। আমরা ফের 2 লাখ দিলাম, দেওয়ার পরে আবার বসে যে গেম ঘরেতে আবার মাছ ধর কাছার বসে কি যে 22 লাখ টাকা দিতে হবে। এখন যে 20 লাখ টাকা দাবি করেছে, এই টাকাটা তারা বাড়তি এই টাকাটা পাবে কেন? ওনার যে কন্ট্রাক্ট ছিল যেটা, সেটা তারা দিয়ে দিয়েছে। এখন তো এই টাকা দিয়ে তাও তো ওর গ্যারান্টি নেই। দালাল চক্রের প্রতারণায় জনপ্রতি 13 লাখ টাকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও 15 লাখ, তবুও বেঁচে ফেরার নিশ্চয়তা নেই। আমাকে ছেলে ফেরত দিতে হবে, আমরা দরকার নেই আমাদের ইটালি। প্রশাসনকে জানাতে চাই যাতে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে আমার ভাইদেরকে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে। 7 জন সহ অজ্ঞাতনামা আসামি আছে। প্রতিটি পরিবার 15 লক্ষ টাকা করে দিয়েছে আসামিদেরকে। মোট 3.5 কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে আসামি পক্ষকে। আমরা মামলাটি তদন্তাধীন আছে। আসামিরা এলাকার বাইরে থাকা এবং বিদেশেও আছে আসামিরা, এজন্য এখনও আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমরা তৎপর আছি, অল্প সময়ের ভিতরে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। প্রলোভনের ফাঁদে ফেলে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা থেকে লোক নিয়ে যাচ্ছে মানব পাচারের একটি চক্র। তাদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি গ্রামবাসীর। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। সরকারি বন্দোবস্তের মাধ্যমে নোয়াখালীর দুর্গম চরে বসবাস করতেও চাঁদা দিতে হয় দ্বীপবাসীকে, আর তা না দিলেই নেমে আসে অকথ্য নির্যাতন। চরবাসী জানায়, প্রতি বছর ফসল তোলার সময়গুলোতে হানা দেয় ডাকাত দল। চরাঞ্চলকে নিরাপদ জনপদে রূপ দিতে কার্যকরী পদক্ষেপ চায় দ্বীপবাসী।
নদী ভাঙনে তিনবার ঘরবাড়ি হারিয়ে নোয়াখালীর এই দুর্গম দ্বীপে বসবাস শুরু করে শাহরাজ ঝর্ণা বেগম দম্পতি। কৃষিকাজের উপার্জন দিয়ে সরকারি জমি বন্দোবস্ত নিয়ে নিজেদের একটি আশ্রয় গড়ে তুলেছিলেন তারা। তবে এখানেও শেষ রক্ষা হয়নি। চাঁদা না দেয় গত 10 ডিসেম্বর তাদের মাথা গোজার ঠাইটুকুও জ্বালিয়ে দেয় দস্যুরা। মেঘনার বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন এক জনপদ নোয়াখালী হাতিয়ার ঢালচর। নদী ভাঙনে জমিজমা সব হারিয়ে গেল 5-6 বছর ধরে ভূমিহীনরা বসবাস শুরু করে এখানে। কৃষিকাজ আর মাছ ধরেই কোনো রকম জীবন চালায় দ্বীপের বেশিরভাগ বাসিন্দা। চান্দা দিতে পারিনি আর দূরের ঘর তো লুট করি ব্যাগ লই গেছি। আমরা টাকা পয়সা না দিতে আমরে মারপিট ওইসে লুটপাট করি আমার ঘরে আগুন লাগাই টাকা দিই। মোট নিয়ে সর্বোচ্চ এরা 25-30 জন লোক নিয়ে আসে। আইসা এদের হাতে থাকে বগি দেয়া, হকি স্টিক এবং ধারালো অস্ত্র। চরবাসীরা জানায় সাধারণত ফসল ঘরে তোলার সময়গুলোতে চাঁদার দাবিতে হানা দেয় পার্শ্ববর্তী ভোলা জেলার মনপুরা দ্বীপের ডাকাত বাহিনী। চাষাবাদ করে খাই, এই যে বলার কিছু সন্ত্রাসী বাহিনী আসি আমাদেরকে হামলা করে আমাদের গদ্দুয়ার ভাঙ্গি ফেলা হুইয়ালা। দানের সিজন আইলো ওরা মাছ দূর করতে বলে আমগরে ধান লই যেতে বলে আমগরে দা দেবা ছুরি দেবা কতরা যদি আঙ্গ জমি সাইডে ধান সাইডে তাইলে তো করে এখানে কেন তুই ইনুস নাজির, আপনার ইব্রাহিম ডাকাত, ইনুস ডাকাত, তারপরে হেলাল শিকদার, এরা প্রতি বছর আসি আমাদের লগে জামিলা করে। ডাকাত নির্মূল না হওয়ার কারণ জানালেন পুলিশ সুপার। চরাঞ্চলকে নিরাপদ করতে যৌথ অভিযানের আশ্বাস দিয়েছেন তিনি। মূল ভূখণ্ড থেকে প্রায় 20 কিলো ভিতরে পানিপথে, সেখানে পুলিশ চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে যেতে পারে না পুলিশের নৌযান না থাকার কারণে। তো আমরা তারপরেও যৌথ বাহিনী মিলে সবাই মিলে কোস্টগার্ড সহ আমরা ওই এলাকায় টহল বৃদ্ধির আমরা চেষ্টা নেব। ঢালচরে প্রায় 5000 মানুষের বাস। বছরে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এর মামলা হয় না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকায় নদী ভাঙনে দিশেহারা মানুষ। সহায় সম্বল হারিয়ে অনেকেরই স্থান হয়েছে রাস্তার উপর। স্থানীয়দের অভিযোগ, জোড়াতালি দিয়ে বেড়িবাঁধ রক্ষার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে খুলনার ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে, প্রভাব পড়বে জীববৈচিত্র্যে, উদ্বাস্তু হবেন অনেকেই। রূপসা ও কাজীবাছা নদীর আগ্রাসনে বিলীন হচ্ছে খুলনা বটিয়াঘাটার জলমা এলাকা। নদীর বুকে হারিয়ে যাচ্ছে শত শত বাড়িঘর, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন সবচেয়ে বেশি তীব্র জলমা থেকে কচুবুনিয়া পর্যন্ত। নিঃস্ব অনেকেরই রাত কাটছে খোলা আকাশের নিচে। রাস্তাঘাট পড়ে যাচ্ছে, জায়গা জমি তো সব চলে গেছে। আমাকে এই গাঙে আমাকে যত জমি জমা সব চলে গেছে। আমি একটু বিটিয়ে বাড়ি আছে তাও চলে যাচ্ছে। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা দেখতেছেন, আশেপাশে আমরা সকলেই দুর্যোগের ভুক্তভোগী। সরকারি জায়গার পরে বাড়ি ঘর মানে কোনো কাজে ছাবড়ির মতো তৈরি করে আমরা বসবাস করতেছি। অনেক জমি ছিল, ধানের জমি, গাছপালা, বসত ভিটা সব নদীতে ভেঙে যাওয়ার কারণে আমরা রাস্তার পাড়ে বসত করেছিলাম। ভাঙন ঠেকাতে কয়েক জায়গায় বাঁধের কাজ করেছিল পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, মানহীন কাজ উপকারে আসেনি তাদের। এই যে বালির যে ব্লকগুলো দিছে এগুলো তো চলে যায়, ওই পাশটা যে সিমেন্টের ব্লক দিছে ওটা তো আছে, এগুলো বেশি দিন থাকে না। তলেতে গভীর হয়ে যায়, যাওয়ার পরে উপরেতে মাটি টান দিয়ে তলে নিয়ে যায়, গেলে আমাদের আরো অসুবিধা হয়। এখানে ব্লক কতগুলোই বাঁধে, ধর একজনের দায়িত্বে আসে যদি 500 হয় তার 300 মাইনে নিয়ে চলে যায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, শুষ্ক মৌসুমে জরুরি ভিত্তিতে কাজ হলেও মজবুত বাঁধের পরিকল্পনা রয়েছে তাদের। আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগের মাধ্যমে মেরামত কাজ চলমান আছে। পাশাপাশি এগুলো স্থায়ী প্রতিরক্ষার জন্য আমাদের প্রকল্প প্রণয়নের কাজও চলমান আছে। পরিবেশবিদরা বলছেন, ভাঙন ঠেকাতে প্রয়োজন মহাপরিকল্পনা। এখনই উচিত যে একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আনা। সংশ্লিষ্টদের হিসাবে জেলার উপকূল জুড়ে 630 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত অর্ধশত পয়েন্ট নড়বড়ে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চাঁদপুরে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার হচ্ছে প্রকাশ্যেই। পদ্মা মেঘনায় অবাধে মাছ ধরছে অসাধু কিছু জেলে। এর নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য খাতে। প্রশাসনের দাবি, কারেন্ট জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।
নিষিদ্ধ কারেন্ট জাল চাঁদপুরে প্রকাশ্যেই হচ্ছে ব্যবহার। পদ্মা মেঘনায় নির্বিচারে চলছে মাছ শিকার। শুধু ব্যবহার নয়, কারেন্ট জাল বিক্রিও নিষেধ। তবুও তার অবাধ ব্যবহার, ক্ষতি জেনেও মাছ ধরছে এক শ্রেণীর অসাধু জেলে। কোথায় পাচ্ছেন এই জাল, এ নিয়ে কথা বলতে রাজি নয় কেউ। যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দিয়ে বয়ে রয়েছে তাদের তো কোনো ক্ষতি আছে না, কিন্তু সাধারণ জনগণের আছে না ক্ষতি। বর্তমান তো মনে করেন অল বাংলাদেশে মনে করেন এই কারেন্ট সাগর হইতে সব জায়গায় চাহিদা। সরকার নিষিদ্ধ করতে আছে, নিষিদ্ধ হইলে একবারে অল মেল ফ্যাক্টরি যা আছে এভরিথিং সব বন্ধ করে দেবে। নিষিদ্ধ এই জালের সন্ধানে চাঁদপুরের বিভিন্ন দোকানে অনুসন্ধান চালায় যমুনা টিভি। তবে পাওয়া গেল না কোথাও। ব্যবসায়ীদের দাবি, উৎপাদন কিংবা বিক্রি কোনোটির সাথেই জড়িত নন তারা। আমাদের সমিতির নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ কোনো কারেন্ট জাল বিক্রি করবে না। আমরা ওর পরের থেকে আমরা কারেন্ট জাল বিক্রি টোটালি বন্ধ করে দিছি। বন্ধ করে আমরা সুতা জাল বিক্রি করি, কিন্তু নদীতে পাওয়া যায় কারেন্ট জাল, এগুলো আমরা বলতে পারি না এরা কোত্থেকে আনবে। মৎস্য কর্মকর্তারা বলছেন, কারেন্ট জালের অবাধ ব্যবহারে মারা পড়ছে পোনা, নিধনের শিকার নানা ধরনের মাছ। এর নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য খাতে। এই জালটা যখন নদীতে পাতে কিংবা যে কোনো জলাশয়ে যখন পাতে, কিন্তু এটা কিন্তু কালারলেস হয়ে যায়। মাছের যে ভীষণ মানে দৃষ্টিসীমা নাম এবং তার সেন্সর, এই জালটা কিন্তু সে দেখতে পায় না, সে পানি মনে করে। ওই যখন ওই পাস করতে যায় তখন এই জালের ভিতরে আটকে যায়। নৌ পুলিশ বলছে, এ বিষয়ে জেলেদের সতর্কের পাশাপাশি সচেতন করা হচ্ছে। অব্যাহত আছে অভিযানও। যে নিষিদ্ধ জালগুলো আছে সে জালগুলো দিয়ে কোনোভাবে মাছ শিকার করবেন না, তাতে মাছের বংশবৃদ্ধি ক্ষতি হয় এবং একটা সময় আমরা ইলিশের বাড়ি বলে পরিচিত চাঁদপুরে হয়তো আমরা ইলিশের দেখা পাবো না। 2005 সালে মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার অবৈধ ঘোষণা করে সরকার। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথম নবাবগঞ্জের আগলা ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। পরে চুড়াইন, গালিমপুর, ব্রাহা ও বক্সনগর ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। সহায়তা পেয়েছেন প্রায় 6000 মানুষ। শীত বস্ত্র পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান হতদরিদ্ররা। পর্যায়ক্রমে নবাবগঞ্জের আরও 14 ইউনিয়ন, দোহারের 8 ইউনিয়ন ও 1 পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করা হবে। এই অঞ্চলের মানুষের পাশে সবসময় থাকার কথা জানিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিগত 17 বছর ধরে আমি আমাদের এই 14টি ইউনিয়নে ঘুরে ঘুরে আমি অনেক শীত আসলে এবং ঈদ আসলে ঈদের বস্ত্র কাপড় চোপড় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হই। ঠিক আজকে আমি নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আপনাদের জন্য কম্বল নিয়ে আমি এসেছি। প্রতি বছর আমাদেরকে সালমা ইসলাম আমাদেরকে কম্বল বিতরণ করে, আমাকে শীতের মধ্যে সাহায্য করে। কম্বল দেয়, বছর বছর দেয়, আমরা পাই। আমরা তার জন্য দোয়া করি, সে যে ভালো থাকে, আল্লাহ তার ভালো রাখে। খুলনায় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ পর্বের বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা স্কুল দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর হাজারো শিক্ষার্থী। বাছাই পর্বে সাহিত্যিক ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন এবং অনুভাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে সেরা প্রতিযোগিতার নির্বাচন করা হয়। তারা পরবর্তীতে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে ইস্পাহানি মির্জাপুর। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় যে আমার প্রস্তুতি নিতে হয়েছে,
এই জিনিসগুলো কিন্তু এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে জানা যায় না। বর্তমানে যে আধুনিকতার ছোঁয়া চলে এসেছে আমাদের বাংলা ভাষার মধ্যে, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমাদের বাংলা ভাষার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটাকে আমরা রক্ষা করতে পারি। ইস্পাহানী মির্জাপুর বাংলা বিদ আমাদের আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে বাংলাকে সারা বাংলাদেশে, বাংলায় যারা আমাদের নতুন যে প্রজন্ম আছে তাদের কাছে বাংলার সঠিক চর্চা, বাংলার সঠিক উচ্চারণ, বাংলার ঐতিহ্যকে সঠিকভাবে ছড়িয়ে দেওয়া। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও 85 বাংলাদেশি। সকালে সরকারি খরচে তাদের ইথিওপিয়ার একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। IOM এর পক্ষ থেকে তাদের 5,000 টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত 16টি ফ্লাইটে মোট 1048 জনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলো। তাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন, সার্বিক খোঁজ খবর নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত একজন বাংলাদেশি লেবাননের বোমা হামলায় মারা গেছেন। 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ক্ষেত পরিচর্যায় চরম ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। এবছর নানা সংকটে লোকসানের মুখ দেখতে হয়েছে তাদের। তবে দিবসগুলোকে সামনে রেখে তারা নতুন করে স্বপ্ন দেখছেন ভালো দাম পাওয়ার। ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন রাজধানীর পাইকাররা। শীতের সকালে প্রকৃতি যখন কুয়াশার চাদর মুড়িয়ে থাকে, তখন ঝিনাইদহের পাইকপাড়া গ্রামের কৃষক আবু বকরের বাগানে উকি দেয় বিভিন্ন রঙের গাঁদা ফুল। সাধারণত শীতকালীন এই ফুলটি বাগানের শোভাবর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠান, পূজা পার্বণ ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তাই বিজয় দিবসকে সামনে রেখে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত আবু বকরের মতো অন্যান্য কৃষকরা। দাম তো এখন যে বর্তমান ফুল মার্কেটে উঠছে, তাতে করে দাম পুষাচ্ছে না, দাম এর ডবল হওয়ার দরকার ছিল। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা ভুঁইতে ফুল রেখেছি। 16 ডিসেম্বরে তো দাম হয়, সেই আশায় আসি। ফুল উদ্দেশ্য কিনলাম হচ্ছে বাড়িতে পূজা করা লাগে, প্রত্যেক দিনের ফুল লাগে, সেই উদ্দেশ্যে কিনলাম। এবছর অসময়ে দফায় দফায় বৃষ্টি, বৈরী আবহাওয়া ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি স্থিতাবস্থায় না থাকায় লোকসানের মুখ দেখতে হয়েছে এখানকার গাঁদা, গোলাপ, রজনীগন্ধা সহ অন্যান্য ফুল চাষিদের। তবুও আসন্ন দিবসগুলোকে সামনে রেখে লাভের স্বপ্ন দেখছেন তারা। আমাদের তো ফুলটা বিভিন্ন দিবসে বিক্রি হয় বেশি, যেমন 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 1 ফাল্গুন, এইসবের কারণে একটু বেশি বিক্রি হয়। এবার আমি 3 বিঘে ছিল, 1 বিঘে ভেঙে দেওয়া হয়েছে, 2 বিঘে রাখেছি নতুন গাছ তোলা চলছে। আমরা ডিসেম্বরে একটা বাজার পাবো বলে রেখে দিয়েছি। সারা বছর বিভিন্ন সংকটের কারণে ফুল চাষ কমলেও কৃষক তার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। যেহেতু এবার শীতের আগে একটু বৃষ্টিপাত ছিল, তো শীতের শুরুতেই কৃষকদেরকে ফুলের আবাদে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়, তবে সেটা কৃষকরা কাটিয়ে উঠে এখন পুরোদমে তাদের ফুল সংগ্রহ চলছে। গত বছর জেলায় 216 হেক্টর জমিতে ফুল চাষ হলেও এবছর হয়েছে 185 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।